মনমোহন সিংকে যে পরিমাণ বিরুদ্ধ প্রশ্ন করা হয়েছিল, যে পরিমাণ সমালোচনা করা হয়েছিল, সেই সমালোচনার ক্ষেত্রে মনমোহন সিং তখন নিউক ডিল চলছে, মনমোহন সিং সেই লিও টলস্টয়ের সেই বিখ্যাত লাইন বলেছিলেন, আমি তোমার বক্তব্যের সঙ্গে সহমত নই, কিন্তু তোমার বিরোধিতা করবার অধিকারকে রক্ষা করবার জন্য আমি শেষ রক্ত দিয়ে যাব। এটা মনমোহন সিং। যে জওহরলাল নেহরুর মতো যারা হচ্ছে নতুন ভারতকে নিজের হাতে তৈরি করেছে, যার ভেতর দূরদ্রষ্টা ছিল, যার ভেতর প্রজ্ঞা ছিল, ভবিষ্যতের স্বপ্ন ছিল, জওহরলাল নেহরুর এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে যিনি ম্যাচ করতে পারতেন তিনি মনমোহন সিং। শিক্ষা, প্রজ্ঞা, দূরদ্রষ্টা, বাস্তববোধ। এবং আমি এটা বলতে কোনো রকম কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে যে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের হয়তো দ্বিতীয় শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মনমোহন সিং, জওহরলাল নেহরুকে বাদ দিলে। ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন। আমি শুধু একটু জানার থেকে জিজ্ঞাসা করব যে অনেক কেলেঙ্কারি তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল, একদম 2014 সালে সরকারের পতনও হলো, 2G থেকে স্পেকট্রাম সমস্ত কেলেঙ্কারি, এক ঝুড়ি কেলেঙ্কারি নাকি তারই দায়, এবং সেই দায় নিয়েই অনেকটা সরকার পতন হলো। কংগ্রেস সারা ভারত থেকে প্রায় একেবারে জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো। তারপরে আবার কংগ্রেস। এখন আমি বলছিলাম এই মানুষটা চলে গেলেন, এই মানুষটার কি সেদিন আরেকটু শক্ত ভূমিকা নেওয়া উচিত ছিল, নাকি সরকার যেভাবে চলছিল বা তিনি বুঝতেই পারেননি যে পেছন থেকে কেউ তাকে চালনা করছিল? এরকমও শোনা যায় যে সোনিয়া গান্ধী তাকে চালনা করতেন। আমি বলছি অনেকগুলো অভিযোগ দায় নিয়ে হয়তো শেষ বয়সটা কাটিয়ে তিনি চলে গেলেন, প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। কি বলবেন? উত্তর দেওয়ার আগে জাস্ট একটা বিবৃতি দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এটা মনমোহন সিং নিজে বলেছিলেন, হিস্ট্রি উইল বি কাইন্ডার টু মি দ্যান দ্য প্রেজেন্ট। ইতিহাস আমার প্রতি অনেক বেশি ক্ষমাশীল হবে। তার কারণ ছিল, কেন কারণ ছিল সেই প্রশ্নের উত্তরে আসবো। তার আগে দুটো তিনটে কথা খুব অত্যন্ত জরুরি। মনমোহন সিং, দেখো ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন নেতা এসছে, বিভিন্ন প্রধানমন্ত্রী এসছে, কেউ এসছে অত্যন্ত সুবক্তা নরেন্দ্র মোদীর মতো, কেউ এসছেন অত্যন্ত দৃঢ় প্রশাসক ইন্দিরা গান্ধীর মতো, কেউ এসছে অত্যন্ত ভিশনারি ভবিষ্যৎ দ্রষ্টা যেটাকে বলে, আর কিছু মানুষ এসছে জওহরলাল নেহরুর মতো যারা হচ্ছে নতুন ভারতকে নিজের হাতে তৈরি করেছে, যার ভেতর দূরদ্রষ্টা ছিল, যার ভেতর প্রজ্ঞা ছিল, ভবিষ্যতের স্বপ্ন ছিল। জওহরলাল নেহরুর এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে যিনি ম্যাচ করতে পারতেন তিনি মনমোহন সিং। শিক্ষা, প্রজ্ঞা, দূরদ্রষ্টা, বাস্তববোধ। এবং আমি এটা বলতে কোনো রকম কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে যে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের হয়তো দ্বিতীয় শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মনমোহন সিং, জওহরলাল নেহরুকে বাদ দিলে। এটা ফ্যাক্ট। তার কারণ কি জানো? তুমি একজন মানুষকে, আমাদের সমস্যা কোথায় হয়ে যায়, আমরা কিছু প্রোটোটাইপে বিশ্বাস করি। আমরা ধরে নিই যে যিনি প্রধানমন্ত্রী হবেন বা যিনি আমার নেতা হবেন তাকে বিশ্বায়ন থেকে উষ্ণায়ন সব ব্যাপারে বক্তব্য দিতে হবে। না, সেটা উচিত নয়। একজন টেকনিক্যাল শিক্ষিত মানুষ সব ব্যাপারে বাচালতা দেখান না। এটা মনমোহন সিং। ভদ্রতা কারোর অ্যাট্রিবিউট হতে পারে, ভদ্র মানুষ, ভদ্র রাজনীতিবিদ হওয়া সম্ভব, সেটা নরেন্দ্র মোদী উপলব্ধি করেছিলেন যখন মনমোহন সিং উঠে দাঁড়িয়ে হার্ডওয়ার্ক ভার্সেস হার্ভার্ডের তুলনা করেছি, সেই কটাক্ষের জবাব দিয়েছিলেন। যখন নোট বাতিল হচ্ছে, নোট বাতিলের পরবর্তী, তখন উনি রাজ্যসভার নেতা মনমোহন সিং। নোট বাতিলের অব্যবহিত পরে মনমোহন সিং একটা বক্তব্য দিয়েছিলেন, ইন লং রান উই অল আর ডেড। সেটা হারে হারে আমরা বুঝেছি অর্থনীতির কোমরটা কিভাবে ভেঙে গেছে। মানুষকে তুমি কিভাবে মনে রাখবে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বাদ দাও, সেটা নির্ভর করে তোমার ব্যক্তিগত উপলব্ধির উপর। আমি
ওই বিতর্কিত প্রশ্নগুলো সবকটা উত্তর দেবো। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি। তুমি যখন ছোট থেকে বড় হয়েছো, তুমি দেখেছো যে নর্মালি ভারতবর্ষে একজন মানুষ বাড়ি করে হচ্ছে অবসরের পর পিএফ এর টাকা ভেঙে। সন্ধ্যে 9টা বাজতো, এসটিডি বুথের সামনে ভারতবর্ষ দাঁড়িয়ে পড়তো, শ্যামপিত্রদা তাও সেই এসটিডি বুথের সেই কি বলবো, এসটিডি বুথের সেই মানে মানে সেই সংস্কারটা সম্ভব হয়েছিল, টেলিকম সংস্কার। তার আগে তো 1 মিনিট ফোন করতে গেলে লোকজন 3 বার ভাবতো। সেখান থেকে প্যারাডাইম শিফট 1991 এর অর্থনীতিবিদ, অর্থমন্ত্রী মনমোহন সিং ভারতবর্ষকে নিজের পায়ে দাঁড় করালেন, যার ইমিডিয়েট এফেক্ট হচ্ছে গিয়ে আমাদের মতো তথ্য প্রযুক্তিবিদ, তোমাদের মতো ইউটিউবার, সাংবাদিক। আজ থেকে 30 বছর আগে তুমি এটা স্বপ্ন দেখতে পারতে, যেখানে তোমার হাতে এই ইকুইপমেন্টটাই সহজলভ্য ছিল না। সহজলভ্য কি করে হলো? কারণ মনমোহন সিং উদার অর্থনীতির ভগীরথ হিসেবে এলেন। আমি ব্যক্তিগতভাবে মনমোহন সিং এর কাছে ঋণী কেন জানো? আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথম চাকরি পেয়েছি একটা বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থায়। 2 বছরের মাথায় আমি বিদেশে গেছি, যেখানে বসে আমরা এই আলাপচারিতাটা করছি। এটা চাকরি পাওয়ার 2 বছর 3 বছরের মাথায় এইচডিএফসি থেকে লোন নিয়ে, কারণ আমি এইচডিএফসি ব্যাংক বলছি না, এইচডিএফসি হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কর্পোরেশন বলে একটা সংস্থা করা হয়েছিল, যাদের কাজ ছিল মধ্যবিত্তকে সহজে ঋণ দেওয়া। আধার, ইউআইডিআই আধার কার্ড হওয়ার আগে বাড়ির যে কোনো, তোমার বাড়িতে যারা কাজ করতে আসে, যারা সই করতে পারে না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি সমস্যা হতো তাদেরকে প্রশ্ন করে দেখো। নন্দন নীলেকানির সঙ্গে হাতে হাত মিলিয়ে মনমোহন সিং শুরু করলেন এটা কি অন্য আরেকটা পরিচয়ের পত্রের মতো? এবং আজকে যে মানে কি বলবো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ব্যাপারে আধার কার্ড বাধ্যতামূলক করা নরেন্দ্র মোদী, সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী আধারের সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন। এটাও ইতিহাসে বলে। তুমি একটু আগে বলছিলে না যে ওনাকে আরো সংস্কারটাকে আরো মাথায় রাখা উচিত ছিল, করতে দেওয়া হয়নি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করেছিলাম। আধার গেল, 100 দিনের কাজ শুধুমাত্র রাজনৈতিক একটা সিদ্ধান্ত। মানুষের শ্রমের মূল্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না। তোমার বাড়িতে যে লোকটা সান্তারাস কাজ করতে আসে, বা তোমার বাড়িতে যে লোকটা আজকে রং করতে আসে, তার ন্যূনতম মজুরিটা কত তাকে জিজ্ঞাসা করো। তুমি যদি তার কম দিতে, সে বলে দূর, এর থেকে আমি গ্রামে মাটি কাটবো। তার মানে মানুষের শ্রমের মূল্যটা বাড়লো। কার জন্য বাড়লো? এবং এটা কি শুধুমাত্র সেই মানুষটার কাছে আবদ্ধ থাকলো? চোখ বন্ধ করে ভাবো, 2004 থেকে 2014 ভেতর সেলকন, মাইক্রোম্যাক্স, এগুলো ছোট কম দামের অনেক মোবাইল ফোন কোম্পানি মার্কেটে এসেছিল। ইউনিনর বলে কোম্পানি ছিল, যারা তোমাকে সস্তায় রিচার্জ করতে দিত, 29 টাকা রিচার্জ, 22 টাকা রিচার্জ, 7 টাকা রিচার্জ। অনিল আম্বানি রিলায়েন্স কোম্পানি ছিল, এরকম একাধিক কোম্পানি ছিল। সেই কোম্পানিগুলো উপভোক্তা কারা ছিল? যারা রিক্সা চালায়, যারা 100 দিনের কাজ করে, তার হাতে ছোট। এই পরিসংখ্যানগুলো আমার নয়, এক ধাক্কায় 12.5% মানুষ দারিদ্র সীমার নিচে উঠেছিল 2004, উপরে উঠেছিল 2004 থেকে 14-তে। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এটা রিপোর্ট। তার কারণ কি? নরেন্দ্র মোদীর 2004 থেকে 2014 সফর। 2004 থেকে 14 সফরে, যেটা এখন বলা হয় জনধন যোজনা অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্ট, নির্মল ভারত মিশন নাম বদলে হলো স্বচ্ছ ভারত মিশন, JNNURM, জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, চেঞ্জ করে নাম করা হলো স্মার্ট সিটি। কতগুলো স্মার্ট সিটি তৈরি হয়েছে? শেষ নিউ টাউনে যে বৈদ্যুতিক বাসগুলো চলছে বা গ্রিন বাসগুলো চলছে বলে আমরা দাবি করি, সেগুলোতে কিছুদিন আগে পর্যন্ত JNNURM এর লোগো দেখা যেত। কটা স্মার্ট সিটি তৈরি হয়েছে বলো তো আমাকে এই লাস্ট 11 বছর নরেন্দ্র মোদীর সরকারে? 2004 থেকে 14 কিন্তু এগুলো হয়েছে। আমরা চাকরি পেয়েছি সেই সময়, শুধু আমরা না, বিপুল সংখ্যক। তখন যারা স্টার্ট আপ হিসেবে ছিল, তারা এখন বিপুল সংখ্যক বড় সংস্থা। 1991 সালে তৈরি হওয়া ইনফোসিস,
আজকে ভারতবর্ষের একটা ফ্ল্যাগশিপ কোম্পানি, গত 10 বছরে কটা স্টার্ট আপ কোম্পানি এরকম হয়েছে বলো তো? নরেন্দ্র মোদীর সময় বাইজুস বন্ধ হয়ে গেছে, এরকম আমি একাধিক নাম বলতে পারি। যখন তুলনা করতে হবে ডেটা নিয়ে করতে হবে। এবার আসা যাক হচ্ছে 2G স্পেকট্রাম কাণ্ডে। ব্যাখ্যায় যাওয়ার আগে আমার একটা খুব বিনীত প্রশ্ন, গত 11 বছরে এই অভিযোগ, এই মামলাগুলোর এই মুহূর্তে লোকাল স্ট্যান্ডিটা কি? এ রাজা কানিমোজি এদেরকে গ্রেফতার করেছিলেন নরেন্দ্র মোদী নয়, গ্রেফতার করেছিলেন মনমোহন সিং। তারা বেল পায়নি, তারা বেকসুর খালাস হয়ে গেছেন এবং তাদেরকে সম্বন্ধে এবং এই দুর্নীতি সম্বন্ধে সিবিআই এর স্পেশাল কোর্টের অবজারভেশন হচ্ছে এটা পারসিভড দুর্নীতি, মানে দুর্নীতি হয়নি, আপনি ভেবেছিলেন দুর্নীতি হয়েছে। এটাকে কাজে লাগিয়ে বিনোদ রায়, এটাকে কাজে লাগিয়ে আন্না হাজারে, এটাকে কাজে লাগিয়ে কিরণ বেদি, তারা তাদের রাজনৈতিক এবং অন্যান্য ভবিষ্যৎগুলোকে সুনিশ্চিত করে নিয়েছেন। আমি জানতে চাই যারা অভিযুক্ত ছিল তারা জেল থেকে বেরিয়ে এলো, তাহলে যারা সেই সময় অভিযোগ করেছিল তারা কাঠগড়ায় উঠবেন কি উঠবেন না মিথ্যে কথা বলার জন্য? দুটো তো সত্যি হতে পারে না। আজকে যখন আমরা কাউকে মূল্যায়ন করব, আমাদের তখন বুঝতে হবে যে প্রেক্ষিতটা কি। ইউপিএ 1, ইউপিএ 2 একক সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ, কংগ্রেসের আভ্যন্তরীণ বেশ কিছু সমস্যা ছিল, সেটা নিয়ে হয়তো অন্য সময় আলোচনা হবে। সেটা কার মানে সেই সময় স্টলওয়ার্ড পার্সোনালিটিদের ভেতর সেদিকে কি ব্যক্তিত্বের সংঘাত ছিল, তার কি ফল হয়েছিল, সেই সময় প্রণব মুখোপাধ্যায় কি বক্তব্য দিয়েছিলেন, নীরা রাডিয়ার সমস্যা কেন সারফেস আপ হয়েছিল, সেটাকে আটকানো সম্ভব ছিল কি ছিল না, সেটা আলোচনা করার আজকে সেই পরিসর নেই। কিন্তু যেটা অস্বীকার করতে পারবো না, দশচক্রে ভগবান ভূত হওয়ার যদি কোনো রাজনৈতিক কেস স্টাডি হয়ে থাকে তার নাম মনমোহন সিং। এবং সেই সময় যারা তাকে মৌনমোহন সিং বলে কটাক্ষ করেছিলেন, সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়ার পর তারা কি সংস্কার করতে পারলেন, কি আমাদেরকে উপহার দিলেন? বেটি বাঁচাও বেটি পড়াও এটাও সেফ গার্ল চাইল্ডেরই কিন্তু নামকরণ হয়েছে। তুমি এটা বলতে পারো যে দাদা নির্মল ভারতের থেকে স্বচ্ছ ভারত তো শুনতে ভালো লাগে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের থেকে তো জনধন যোজনা শুনতে ভালো লাগে। আমি তোমার সঙ্গে 100% সহমত। আমরা মার্কেটিং খুব খারাপ করেছি। মনমোহন সিং এর উচিত ছিল একটা মার্কেটিং এর জন্য আলাদা দপ্তর করার, যারা শুধু নামকরণ দেবে। চাল ভাজার মুড়ি এক হতে পারে, কিন্তু শুনতে ভালো লাগে পাফড রাইসটা শুনতে বেটার লাগে। ওই প্যাকেজিংটা আমরা পারিনি, মনমোহন সিং পারেননি। সেই কারণে মনমোহন সিং ভারতবর্ষের ইতিহাসে সেই সব ট্র্যাজিক চরিত্র হিসেবে থেকে যাবেন যার মূল্যায়ন ভবিষ্যৎ করবে। তুমি এটাও তো বলতে পারো যে 93 এর অর্থনীতি অবস্থা তখন তিনি কিভাবে সামাল দিলেন একেবারে ভারত, এবং সেইটাই তো তুমি ভাবো না। এবং যারা পড়াশোনা মানে যারা পড়তে ভালোবাসে না তাদেরকে আমি কয়েকটা সিনেমা দেখতে বলবো বা কয়েকটা ওয়েব সিরিজ। আমি দুটো ইকোনমিক্সের নাম বলতে পারি যিনি একই কলেজের স্টুডেন্ট, এক সুব্রমণ্য স্বামী আর ডক্টর মনমোহন সিং, দুজনই আলাদা দল। সুব্রমণিয়ান স্বামী এবং মনমোহন সিং সহ আরো অনেকেই হয়তো একই ছাত্রাবস্থায় ছিলেন। কিন্তু আমি তোমাকে, যেহেতু তুমি একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলেন 1993 সালের বা 1991 পরবর্তী সময়, যারা দর্শক আসনে আছেন, যারা পড়াশোনা করতে ভালোবাসেন না অথচ সিনেমা দেখতে ভালোবাসেন, তারা দুটো সিনেমা দেখবেন। একটা হচ্ছে বদমাশ কোম্পানি, এবং দেখবেন যে স্মাগলিং এর মাধ্যমে যেহেতু এক্সাইজ ডিউটি বা ইম্পোর্ট ডিউটি বেশি ছিল, সেই কারণে একটা অ্যাডিডাসের জুতোর দাম কতটা হয়ে যেত। 91 এর আগে ভারতবর্ষ সদ্য স্বাধীন হওয়ার সময় জাতীয়তাবোধ এবং যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক হিসেবে এসেই শাসক হয়েছিল, সেই কারণে সেটা উচিত ছিল কি ছিল না সেই বিতর্ক প্রশ্ন। কিন্তু এটাও ফ্যাক্ট, ফ্যান্সি মার্কেট বলে একটা মার্কেট, চোর বাজার বলে একটা বাজার, এরকম বা পালিকা বাজারের মতো বাজার প্রত্যেকটা বড় শহরে যে, বা শিলিগুড়িতে হংকং মার্কেটের মার্কেট, এই মার্কেটগুলো তৈরি হয়েছিল টানা মালের জন্যে। এই
টানা মালটা আজ বাদে কাল বন্ধ হয়ে গেল, তার কারণ ভারতবর্ষ দরজাটা খুলে দিল। এবং বদমাশ কোম্পানি এটা নেই। যারা পড়তে ভালোবাসেন না, সিনেমাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা বুঝতে পারবেন স্ক্যামে 1992 দেখুন, যেখানে সেবিটা কেন রেগুলারাইজ করলেন মনমোহন সিং অর্থনীতিবিদ হিসেবে। আপনারা সবাই জানেন যে আপনারা যারা নিজের বাড়িতে থাকেন, আপনার বাবা হয়তো সারা জীবনে একটা ভিত বানিয়েছেন আর একটা তলা বানিয়েছেন, তার উপরে দোতলা, তিনতলা, চারতলা হয়তো আপনি আপনার পরবর্তী প্রজন্ম বানাবেন। ভিত এবং একতলাটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেই কারণে আপনি যখন স্কুলে পড়েন, আপনি জীবনে প্রথম বড় পরীক্ষাটা মাধ্যমিক দেন, সেটা হচ্ছে 12 বছরের, মানে 3 বছরের প্রি স্কুল এবং 9 বছরের স্কুলের পর। তারপরের উচ্চ মাধ্যমিক 2 বছর, গ্র্যাজুয়েশন 3 বছর। ভারতবর্ষকে নিজের পায়ে দাঁড় করানোর লড়াইটা 1947 থেকে 1991 বা 2014 পর্যন্ত ধাপে ধাপে করা হয়েছে। এবং সেখানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ভগীরথের নাম হচ্ছে মনমোহন সিং। শুধু প্রকল্প ঘোষণা করে উনি থেমে থাকেননি। ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা নিয়ে এখন রোজ আপনারা দেখছেন এত কাজ হচ্ছে, মনমোহন সিং এর হাত ধরে। ইন্ডিয়ান মানে শিবপুর বি কলেজকে IIST তে কনভার্ট করা মনমোহন সিং করেছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, ভারতবর্ষের অত্যন্ত প্রিমিয়াম ইনস্টিটিউট, দিল্লি বাদ দিয়ে একমাত্র কলকাতাতে আছে, আমি তার প্রাক্তন, মনমোহন সিং এর জন্য হয়েছে। উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলের মাধ্যমে বাণিজ্যিক বিকাশ ঘটানো প্রয়োজন, কারণ এটা উত্তর পূর্ব মানে দক্ষিণ পূর্ব এশিয়ার এটা গেটওয়ে। সেই কারণে আমাদের কিন্তু কোন রকম উত্তর পূর্বাঞ্চলের জন্য দপ্তর করে হেমন্ত বিশ্ব শর্মার মতো কাউকে তার উপর বসাতে হয়নি, যার একমাত্র কাজ হচ্ছে সরকার বদলে দেওয়া। আমরা সরকার বদলাবার জন্য দপ্তর বানাইনি। মনমোহন সিং দপ্তর বানিয়েছিলেন দিন বদলের জন্য। আজকে ইম্ফলে যান, আইজলে যান, গৌহাটিতে যান, যা যা সড়ক আজকে উদ্বোধন হচ্ছে, সেগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, পরিকল্পনা হয়েছিল। সেই কারণে বললাম, ভারতবর্ষের ইতিহাসে দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রীদের যদি তালিকা করা হয়, হয়তো 2 নম্বরে থাকবেন। কিন্তু ভারতবর্ষ কিরকম চেয়েছিল জানো তো? ভারতবর্ষে কিরকম প্রধানমন্ত্রী প্রয়োজন ছিল বলে ভারতবর্ষের মানুষ মনে করত? যিনি গলা কাঁপিয়ে মেলোড্রামা করতে পারবেন যে তিনি ছোটবেলায় তার মা কারোর বাড়িতে কাজ করেছেন কিনা। না, মনমোহন সিং এটা নিয়ে আজ অব্দি কোনোদিন কোনো বক্তব্য দেননি এবং ভবিষ্যতে তো দিতে পারবেনই না। মনমোহন সিং সারা জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। আর আরেকজনের সার্টিফিকেট খুঁজে পাওয়া যায় না। তোমারও প্রাক্তনী পাওয়া যায়, তুমি যে স্কুলে পড়েছো, তোমার ব্যাচের স্টুডেন্ট। আমি আজ অব্দি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কোনো সহপাঠী খুঁজে পাইনি। তুমি অ্যালামনি খুঁজে পেয়েছো? তুমি একটু আগে বলে না সুব্রমণিয়াম স্বামী এবং মনমোহন সিং সহপাঠী ছিলেন। তুমি নরেন্দ্র মোদীর একজন সহপাঠী খুঁজে বার করো। কাউন্সিলরের সহপাঠী হওয়ার জন্য স্কুলের সমাবর্তনে কাউন্সিলরকে ডেকে পাঠানো হয়। আজ অব্দি আমি প্রধানমন্ত্রীকে কোনো সমাবর্তনে যেতে দেখলাম না। এই প্রশ্নগুলো থাকবে। শিক্ষিত রাজনীতিবিদ কিরম হওয়া উচিত? ভদ্রতা দুর্বলতা নয়, ভদ্রতা শিক্ষিত মানুষের অহংকার, অলংকারও বটে। এটা মনমোহন সিং বুঝিয়েছিল। আমি ছোট্ট করে একটু শেষ করব, সময় একদম অল্প। যে এই যে এত দুর্নীতির অভিযোগ এলো, সেই সময় সরকার একদম টলমলো অবস্থা। আমি একদম শেষের দিকে ছোট করে জানতে চাইবো, কোন জায়গায় দুর্বলতা রয়ে গেল, সামাল দেওয়া গেল না? এতগুলো মিথ্যে অভিযোগ যদি হয়, যদি তারা ছাড়া পেয়ে যায়, আমি বলছি এমন একটা পরিস্থিতি তৈরি হলো যাতে শুধু মার্কেটিং এর উপরে একটা সরকার চলে এলো। আমি বিজেপি গভর্নমেন্টের কথা বলছি, শুধু মার্কেটিং নাকি আরো দুর্বলতা? ঠিক কি জায়গায়, কোন জায়গায় ব্যর্থ হলেন মনমোহন সিং? 1 নম্বর কথা হচ্ছে যে ফার্স্ট এবং ফরমোস্ট সেটা হচ্ছে যে তুমি মার্কেটিং এর পরিভাষায় যদি বলো, পোর্টার বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি 5টা পি এর কথা বলতেন: প্রাইস, প্লেস, প্রমোশন, প্যাকেজিং, তারপর প্রোডাক্ট। এই যে প্রাইস, প্লেস, প্যাকেজিং, প্রমোশন, এরখানে আমরা সব কটাতে হেরেছিলাম। প্রমোশনে হেরেছিলাম। তখন সবে প্রথম চোখ বন্ধ করে ভাবো, 2014 সালে প্রথম সোশ্যাল মিডিয়া বিপ্লব হচ্ছে, আমরা পারিনি। এটা কেন দায়িত্ব নিয়ে আমি কথাটা বলতে পারি, অজয় মাকেন তখন দায়িত্বে ছিলেন।
আমরা তখন বিভিন্ন তথ্য প্রযুক্তি কোম্পানিতে কাজ করি, কংগ্রেসি ছাত্র, যুব কংগ্রেস করে এসেছি, আমি তখন বিদেশ থেকে এসেছি। আমরা ভাবতে পারিনি এই ফল হতে পারে। ওভার কনফিডেন্স কিলস দ্য ক্যাট। 3 নম্বর, শরিকি সমঝোতাতে আমাদের সমস্যা ছিল, নিঃসন্দেহে সমস্যা ছিল। 4, নরেন্দ্র মোদী সরকারের 1 লক্ষ রকম ব্যর্থতা থাকতে, 1 লক্ষ রকম সমালোচনার জায়গা থাকতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে নরেন্দ্র মোদী সরকার প্রথম দিন সমালোচনাটাকে বন্ধ করে দেবে তোমাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে। আজকে তুমি দিল্লিতে কৃষক আন্দোলন করতে গিয়ে, বা সোনাম ওয়াংচুক যাকে নিয়ে 3 ইডিয়টস এর মতো সিনেমা হয়েছে, সে লাদাখের পরিবেশের জন্য দিল্লিতে অনশন করলে তাকে গ্রেফতার করা হয়। আমরা প্রগতি ময়দানের ওপর আন্না হাজারেকে 14 দিন ধরে অনশন করতে দিয়েছি। হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা ছিল। আমরা গণতন্ত্রকে গুরুত্ব দিয়েছিলাম, তুমি সেটাকে ব্যর্থতা বলতে পারো। নাম্বার 3, দুর্নীতি। CWG কমনওয়েলথ গেমসে দুর্নীতি হয়েছিল, সুরেশ কালমাডিকে আমরা জেলে পাঠিয়েছিলাম, তারপরে আর একটাও চার্জশিট হয়নি। দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির অভিযোগ হয়েছে। এর আরো একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে বোফোর্স কাণ্ড। বিশ্বনাথ প্রতাপ সিং মৃত্যুশয্যায় দাঁড়িয়ে সোনিয়া গান্ধী, এবং এটা সর্বত্র প্রচারিত, এবং আমি কোনো ক্লাসিফাইড ইনফরমেশন দিচ্ছি না, এসে দাঁড়িয়ে সোনিয়া গান্ধী বলে গেছেন আমি যা অভিযোগ করেছিলাম ভুল অভিযোগ করেছিলাম, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিলাম। তাতে তো আমি টাইম ট্রাভেল করে সেই সময়টা ফেরত আনতে পারবো না। শরিকি সমস্যার পাশাপাশি সেই সময় দাঁড়িয়ে আমাদের বেশ কিছু, আমি তোমায় যে প্রশ্নটা তখনও একটু বলছিলাম, হ্যাঁ আমাদের হয়তো আভ্যন্তরীণ ব্যক্তিত্বের সংঘাত চলছিল, সেটা হয়তো আমরা ঠিকঠাক ম্যানেজ করতে পারিনি। নিঃসন্দেহে সেটা আমাদের একটা ব্যর্থতা ছিল। সেটা একটা কংগ্রেসের দলীয় ব্যর্থতা, সেটা কংগ্রেসের নেতৃত্ব নিঃসন্দেহে তার আত্মসমীক্ষা করবে, আত্মমূল্যায়ন করবে। কিন্তু আত্মসমীক্ষা, আত্মমূল্যায়ন যাই করি না কেন, এটা কোনোদিন তাতে জাস্টিফাইড হবে না যে তোমাকে আমি দশচক্রে ভগবান বুধ বানালাম, আমি চোর 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 বলে বলে তোমাকে সরকার বদলে দিলাম, কিন্তু তারপর আমি 11 বছর ধরে আছি, আমি কাউকে জেলে ঢোকাতে পারলাম না। তাহলে হয় সেটা মিথ্যে ছিল। এবং সিবিআই এর স্পেশাল কোর্ট এই বক্তব্য ব্যবহার করছে, এই শব্দবন্ধ আমার ব্যবহার করা নয়, এটা পারসিভড করাপশন। অর্থাৎ সত্যি আর সত্যির মতো করে প্যাকেজিং হয়েছে। দেখবে এখন 8টা থেকে 9টা বিভিন্ন চ্যানেলে অ্যাজ ইফ তারা চ্যানেল থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেবে বা বাংলাদেশের হিন্দু নিধন বন্ধ করে দেবে। গত 3 মাস ধরে আমরা দেখেছি যে আমার মাঝে মধ্যে এই প্রশ্নটা জানতে ইচ্ছে করে এইসব বিখ্যাত সংবাদ মাধ্যমকে, আপনাদের এই বিশেষ সূত্রটি কারা? তারা কি বায়বীয়? যারা মোটামুটি আরজিকর কাণ্ডতেও আপনারা সারা বাংলা দেখে নিল যে সুপ্রিম কোর্টের জাজের কাছে নাকি একটা মুখবন্ধ খাম আছে, এবং সেই খাম দেখে নাকি উনি অলরেডি বলে দিয়েছেন যে এরকম ঘটনা আজ অব্দি ঘটেনি। সেই মুখবদ্ধ খামটা দিল্লি থেকে শিয়ালদা কোর্ট আস্তে আস্তে কোথায় চলে গেল যে আলটিমেটলি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি মানে কি বলবো, মানে বেল পেয়ে যায়। তাহলে সেই বিশেষ সূত্রটাকে প্রশ্ন করতে হবে, যে বিশেষ সূত্রগুলো বা রাজনৈতিক সূত্রগুলো 2024-এ নরেন্দ্র মোদী সরকারকে প্রায় 400 পাইয়ে দিয়েছিল, যারা হরিয়ানাতে কংগ্রেস সরকার তৈরি করে দিয়েছিল। একাধিক প্রশ্ন আছে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মিডিয়াতে যে বললাম না যে প্রাইস, আমরা পয়সায় পারিনি, প্যাকেজিং পাইনি, প্রমোশন পাইনি, এবং এই সবকিছু এগুলো তো সহজ ছিল, সরকার চলছিল না, এক্স্যাক্টলি সহজ ছিল না। সেই কারণেই তো বলছি, ঠিক বলছো, সরকার চলছে। তুমি আমার একটা কথা বলো তো, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই 10 বছরের ওই সরকারের সময় আমাদের কাছে যে পরিমাণ মানে নির্বাচনী খরচ তো সবসময় পাওয়া যায়, তোমাদের কাছেও আছে, গুগল করো। 2014 সালে ইনকামবেন্ট গভর্নমেন্টের সরকারে আমরা রয়েছি, কংগ্রেস এক্স অ্যামাউন্ট খরচা করেছে, বিজেপি 2.5x অ্যামাউন্ট খরচা করেছে। 2.5 গুণ টাকাটা এলো কোথা থেকে? কেন এলো? তোমার কি মনে হয় এই টাকা নিশ্চয়ই তুমি আমি লেভি দিইনি? তাহলে যারা দিয়েছে তারা শিল্পপতি। কেন দিয়েছে? সমাজ শোধরাবার জন্য।
নাকি তার পরবর্তীকালে গত 10 বছরে ভারতবর্ষের সবকটা নথিভুক্ত সংবাদ সংস্থা কি করে একটা গ্রুপ বা দুটো গ্রুপের আন্ডারে যাচ্ছে, তুমি যদি সেই মোডাস অপারেন্ডি দেখো তুমি বুঝতে পারবে যেটা নিয়ে শুরু করেছিলাম, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা স্পেসিফিক কোম্পানির ছাড়া কোনো মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার নেই। কালকে যদি সে চায় বম্বের এবং আরো বিস্তীর্ণ মহারাষ্ট্রের ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে পারে। এই উদ্দেশ্যগুলো আমরা তখন নিঃসন্দেহে আমরা অত্যন্ত ওপেন একটা ইকোনমিতে বিশ্বাস করেছিলাম। ওপেন ইকোনমি তো ওপেন মাইন্ডেডনেস ছাড়া আসে না। যেখানে বলে যে মনোপলি চলতে পারে না, অর্থনীতিতে 3টে শব্দ আছে। মনোপলি মানে হচ্ছে একমাত্র তোমার ব্যবসা থাকবে, অলিগোপলি বা ডুওপলি মানে দুজনের ব্যবসা থাকবে, মানে ধরো পেপসি ভার্সেস কোকাকোলা, আর যেটা হচ্ছে পারফেক্টলি ব্যালেন্স বা কম্পিটিটিভ বিজনেস। ভারতবর্ষের বাজার ছিল কম্পিটিটিভ, যেখানে টাটা স্টিলও থাকবে, আবার আমার এখানে এসআরএমবি স্টিলও থাকবে। দুটো স্টিল কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিন্তু আজকে তুমিও থাকবে, সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিকও থাকবে। তুমি তোমার যোগ্যতা দিয়ে তোমার মতো করে তোমার টার্গেট অডিয়েন্সকে করবে। তুমি কম্পিটিশনটাকে শেষ করে দিলে কেন? কারণ তোমাকে বন্ধুকৃত্য করতে হতো, যারা তোমাকে ইনভেস্টমেন্ট করেছিল তোমাকে তাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিতে হবে। ফল আজকে আমরা কি দেখছি? গত 2 মাস আগেই দেখেছিলে হঠাৎ করে ফ্রিতে তোমাকে ডেটা দেওয়া কোম্পানিটা ঠিক কত টাকা করে দাম বাড়িয়েছে, কিন্তু তোমার কাছে কোনো উপায় নেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে কোনো বিকল্প নেই, কারণ বাকি কোম্পানিগুলো আর নেই মার্কেটে। ঠিক আছে, অর্থাৎ কার্যকারণ ব্যাখ্যা করতে গেলে এবার তুমি আমায় বলতে পারো যে দাদা এটাকে আটকানোটাই তো আপনাদের কাজ ছিল, সেই কারণে তো আপনাদের সরকার। তাহলে তো এটা মানতে হবে যে তুমি বা আমি বকলমে একটা উত্তর কোরিয়ার শাসন চাইছি, যেখানে সবার পিছনে আমি একটা করে স্পাই লাগাবো। আমি ব্যবসায়ীর পেছনে ব্যবসায়ীকে ইডি নোটিশ পাঠাবো সকাল বিকেল কেন সে আমার বিরুদ্ধে যাচ্ছে বলে, ঠিক যেরকম এখন নরেন্দ্র মোদী করছে। অথবা যে আমার রাজনৈতিক সমালোচনা করবে তাকে আমি জেলে ভরবো। মনমোহন সিংকে যে পরিমাণ, বা জওহরলাল নেহরুকে তো আজকের দিনও প্ল্যানচেট করে এনে যা যা অভিযোগ করা হয় বা যা যা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয় বা যে সংবাদ সংস্থায় মিনমিন করে নয় জানতে চায় ইত্যাদি ইত্যাদি, যদি আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে এই জিনিসগুলো করতো তাদের বিরুদ্ধে সমন চলে যেত। আমরা কিন্তু মুক্ত মনাতে বিশ্বাস করেছিলাম। সমালোচনা করাটা আমরা সবসময় বিশ্বাস করেছিলাম, যেটা জওহরলাল নেহরু বলতেন। জওহরলাল নেহরু যিনি কমন ম্যান লিখতেন, নামটা ভুলে যাচ্ছি আমি, বা টাইমস অফ ইন্ডিয়াতে, আর কে লক্ষ্মণকে কার্টুন লিখছে। আর কে লক্ষ্মণকে একদিন জওহরলাল নেহরু ফোন করে বলছেন, আর কে লক্ষ্মণ কি ব্যাপার বলো তো, আমি কি প্রাসঙ্গিকতা হারাচ্ছি? কেন? দীর্ঘদিন আমার কোনো কার্টুন আসছে না। এটা জওহরলাল নেহরু। সেখানে তুমি কি দেখছো? এখানে যদি তুমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা আমাদের এখানে যদি অম্বিকেশ মহাপাত্র চুলভ কেউ যদি তোমার মিম বা কার্টুন বানায়, তাহলে তোমাকে জেলে পাঠানো হবে। দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার এক নয়। এবার আমি কোনটা চাইছি? সরকার আসবে, সরকার যাবে, দেশ চলা চাই, এটা অটল বিহারী বাজপেয়ী বলতেন। আমরা সেই বক্তব্যটা জীবন চর্যার ভেতরে এনেছিলাম। জীবন চর্যার মধ্যে এনেছিলাম বলেই আর্টিকেল 14টা যে কথাটা আম্বেদকর লিখে গেছিলেন, যে জাতি ধর্ম বর্ণ, এখানে থেমে যাননি, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ আর্থিক বিন্যাস ব্যতি রেখে এই ভারতবর্ষের সবার অধিকার সমান। 1971 সালে তার প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী 2টো শব্দ অ্যাড করেছিলেন, সেকুলার, সোশ্যালিস্ট। জাতি ধর্ম বর্ণ শব্দগুলো কিন্তু অর্থটা আর্টিকেল 14-এ ছিল, শব্দবন্ধ 2টো অ্যাড করেছিলেন ইন্দিরা গান্ধী। এটা উত্তরাধিকার। একতলার উপর দোতলা তৈরি হয়েছিল, আজকে সেই দোতলাটা বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে এবং ভেঙে ওপরে একটা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে এটা ভারতবর্ষ নয়, আদানি স্পন্সর্ড ল্যান্ড হচ্ছে। সেই ল্যান্ডের ভেতর দাঁড়িয়ে তুমি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ সংস্থায় আছো, তুমি নিজেকে প্রশ্ন করে বলো যে তোমার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি সমস্যার প্রেক্ষিত হচ্ছে। সেই সমস্যার প্রেক্ষিতে তুমি কি এই প্রশ্নগুলো, সেম প্রশ্ন তুমি কি
সরকারে থাকাকালীন কোনো বিজেপি সরকারকে করতে পারবে? তোমাকে তোমার মানে সহকর্মী বলবো অন্যান্য রাজ্যে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে প্রশ্ন করার জন্য, আমার রাজ্যেও করা হয়েছে। মনমোহন সিংকে যে পরিমাণ বিরুদ্ধ প্রশ্ন করা হয়েছিল, যে পরিমাণ সমালোচনা করা হয়েছিল, সেই সমালোচনার ক্ষেত্রে মনমোহন সিং তখন নিউক ডিল চলছে। মনমোহন সিং সেই লিও টলস্টয়ের সেই বিখ্যাত লাইন বলেছিলেন, আমি তোমার বক্তব্যের সঙ্গে সহমত নই, কিন্তু তোমার বিরোধিতা করবার অধিকারকে রক্ষা করবার জন্য আমি শেষ রক্ত দিয়ে যাব। এটা মনমোহন সিং, এটা কংগ্রেসের উত্তরাধিকার। কংগ্রেসকে যখন সমালোচনা করা হবে, নিঃসন্দেহে কংগ্রেস যা যা ভুল করেছে তার সমালোচনা করা হবে, উচিতও তাই, কিন্তু তার পাশাপাশি যে উত্তরাধিকার দিয়ে গেছে, যার জন্যে আজকে ভারতবর্ষ কিন্তু হিন্দু পাকিস্তান বা হিন্দু বাংলাদেশ হয়নি, তার কৃতিত্বটাও আমাদের রাজনৈতিক পূর্বপুরুষদের দিয়ে যেতে হবে, যারা একটা সংবিধান লিখেছিল। এবং সেই সংবিধানকে আজকে আমি তুমি দাঁড়িয়ে আমার কেন্দ্রীয় সরকারের প্রতি আমার 1 লক্ষ রকম অভিযোগ আছে, রাজ্য সরকারের প্রতি 1 লক্ষ রকম অভিযোগ আছে, কিন্তু আমি এই সপ্তাহটা দেখি না যে আমি নবান্ন থেকে গিয়ে ঘাড় ধরে ওনাকে টেনে নামাবো, বা 10 ডিসকোর্স রোড থেকে, বা যেটা এখন জনকল্যাণ মার্গ না নাকি একটা মার্গ নাম দিয়েছে। আমি মনে করি এদেরকে হারাবো নির্বাচনে, এবং এটা মনে করি বলেই দক্ষিণ এশিয়াতে ভারতবর্ষে কোনোদিন সামরিক অভ্যুত্থান হয়নি, এবং যতদিন আমরা এইটা মাথায় রাখবো কোনোদিন হবেও না। এটা উত্তরাধিকার।